ওইখান থেকে একজন বলছেন এই এলাকায় 3টা বক্স কালভার্টের কথা, 3টা বক্স কালভার্ট আমরা করে দেবো ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের আপনার এই দায়িত্বে, আর তুমি একটু পাশে সর, আমি ওনাকে দেখতে চাই। আপনার দায়িত্বে এটা কি বক্স কালভার্ট কি আপনার দায়িত্বে? স্যার আমরাও কিছু করি স্যার, এলজিডি করে। আচ্ছা এলজিডি, আর আমি কমিটেড, এই যে আপনারা করাই দিন। আচ্ছা আপনি করবেন আর এলজিডিকে বললেন আমার কথা। প্রিয় নেতৃবৃন্দ, আজকে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করতে এসেছি। আমার সাথে এসছেন, আর কথা বলি না এখানে, আমার সাথে এসছেন আপনাদের এই এলাকার যিনি, আমি খুব খুশি হয়েছি, অলিউল্লাহ সাহেব, আপনাদের এলাকার মাননীয় নির্বাচিত সংসদ সদস্য। তিনি এই খাল কাটা কর্মসূচির জন্য আমাদের নেতা এবং এই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, এবং এই ধন্যবাদ জানিয়েছেন, এতে আমি আনন্দিত হয়েছি এবং খুশি হয়েছি এই জন্য যে খাল কাটার কর্মসূচি আমি পাথরঘাটে উদ্বোধন করতে পারতাম, আমি বরগুনার বেতাগীত উদ্বোধন করতে পারতাম, বামনে উদ্বোধন করতে পারতাম। এগুলো না করে ওনার অনুরোধে, অ্যাকচুয়ালি অলিউল্লাহ সাহেবের অনুরোধে আমি এই খাল কাটার কর্মসূচিটা বলছি, ঠিক আছে বরগুনাতে করবো। এবং উনি বলছেন যে আমার এখানে আসেন, আমি বলছি আপনি এখানে আসবো কেন, আপনি তো বসেন বিরোধী দলে আর সারাদিন আমাদের সমালোচনা করেন, আপনার এখানে যাওয়াটা ঠিক হবে? উনি বললেন যে না ভাই, এখন থেকে আর সমালোচনা করবো না, আপনার সাথে আছি, উন্নয়ন সকল কাজের জন্য আছি। আমি বললাম যে এইটা শেষ পর্যন্ত ধরে রাখবেন, শেষের দিকে আবার আমাদের একটু নেন, যখন আমরা বিপদে পড়বো সেই সময় আপনি সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে এইখানে কাজ করার চেষ্টা করবো। অলিউল্লাহ সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, তিনি আমাদের এই যে ভালো কাজে মানে স্বাগতম জানিয়েছেন, এবং মন্দ কাজের আমরা যদি মন্দ করি তার সমালোচনা করবেন, সেটাই প্রত্যাশা করি, এবং সে তাদের নীতি করবেন। জেলা প্রশাসক সাহেব এবং পুলিশ সুপার সাহেব অত্যন্ত আনন্দের সাথে এবং অত্যন্ত ব্যাকুল চিত্তে এই এলাকার উন্নয়নের ব্যাপারে আমার সাথে কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। এবং ডিডি এনএসআই, তারা 3জন মিলে আমি একটা কথা বলেছিলাম একসময়, আমার পিছনে কথা না বললে ভালো। তো ওনারা 3জনই আমার সাথে কথা বলেছেন, তাদের যে এই স্বল্প দিনের এইখানে আসার পরে যে আইডিয়া আমি দেখেছি অভূতপূর্ব, আমার খুব ভালো লেগেছে। তারা এই দেশটা, এই এলাকাটাকে নিয়ে ভাবেন, তাদের বাড়ি ভিন্ন ভিন্ন জায়গায়, কিন্তু এই এলাকাটা যে তাদের এলাকাটা সেটা তারা বিশ্বাস করেন এবং মনে করেন সেটা বাস্তবায়নের চেষ্টা করেন। আমার সহযোগিতা চেয়েছেন, আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে, আপনারা যদি এগিয়ে আসেন আমি করব। প্রিয় এলাকাবাসী, আমাদের বাংলাদেশের আমরা 17 বছর আমাদের নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই এলাকার যারা মানুষ ছিলেন, যারাই একটু অন্যায় প্রতিবাদ করতেন, যারা ভালো কাজ করার জন্য চেষ্টা করতেন, তারাই বিপদগ্রস্ত হয়েছেন, তারাই জেলে গেছেন, তারাই জুলুমের শিকার হয়েছেন, তারাই পালিয়েছেন, তারা জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে থাকতে হয়েছে। কিন্তু যারা ইয়েবা ব্যবসা করছেন তারা কিন্তু খুব ভালো আছে, ঠিক না? ইয়েবা ব্যবসায়ীদের এখানে খুব ভালো জায়গা ছিল, কিন্তু রাস্তা হয় নাই। ইয়েবা ব্যবসায়ীদের জন্য দরজা খোলা ছিল, কিন্তু যারা রাস্তা চাইতে গেছেন, খাল চাইতে গেছেন, উন্নয়ন চাইতে গেছেন, তাদের জন্য দরজা বন্ধ। বেশি চাইলে জেলখানা। এই ছিল এই এলাকার মূলত কার্যক্রম। আমাদের নেতা তারেক সাহেব যখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি গ্রামে গঞ্জে ঘুরে প্রতিনিধি সম্মেলন করেছিলেন, করে এই দেশের বড় মানুষের যে সমস্যা তা দেখার চেষ্টা করেছেন। গত 17টি বছর ধরে নির্মম নির্যাতনের শিকার হয়ে তিনি তার ভাইকে হারিয়েছেন, দেখতে পাননি, তিনি তার মাকে হারিয়েছেন। এই হারাবার পরে কিন্তু দমে যাননি, তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এই গরিব মানুষের পাশে দাঁড়াবার জন্য, এবং সেই শিক্ষা কাজে লাগাবার জন্য তিনি আজকের সরকারের কয়দিন, 17 তারিখে সরকার গঠন করছে, আজকে কয় তারিখ? 22 তারিখ। আজকে কয়দিন হলো? 1 মাস 5 দিন। 1 মাস 5 দিন। 1 মাস 5 দিনে আমার এই টেলিফোনের মধ্যে আমি নোট করে রাখছি 52 দফা বাস্তবায়ন করছে, এইটা বলতে, এবং কাজে হাত দিয়েছে। তার সত্যতা আমি বলতে পারবো না, তার 2 সেটটা আপনাদের বলি। খাল কাটা কর্মসূচি, খাল কাটতে হবে কি? এই বাংলাদেশের মানুষকে যদি কেউ ভালোবাসে, আমি পাথরঘাটার বামনা বেতাগীর মানুষকে ভালোবাসি, এই ভালোবাসার কারণে, আমি তো বরগুনার মানুষকে ভালোবাসি নি, কথা বললেন না, কিন্তু ভালোবাসি, কিন্তু ওদের বেশি ভালোবাসি। তো ওখানে প্রথম যে কাজটা করেছি, আমার মানুষকে আমি দেখেছি না খেয়ে থাকতে, আমার মানুষকে দেখেছি ডিসেবের, দেখছেন কিনা বা হিসেব দেখছেন কিনা, আমাদের মানুষরা বাজারে 200 টাকায় শেষে তেলের শেষ দিয়ে তেল কিনে আনতেন, আঙ্গুল মেপে 2 আঙ্গুল 3 আঙ্গুল। এই ছিল আমাদের, আমি যখন বড় হয়েছি তখন এটা দেখেছি। 3 আঙ্গুল তেল 15 দিন গায়ে দিতেন, এবং শীতকালে গায়েও দিতেন, তরকারিতে রান্না করতেন। কী রান্না করতেন একটা বুঝে দেখেন, তেল কোনোদিন তরকারি দেখেনি, কোনোদিন দেখতে পারে। সেই সময় মিষ্টি আলু এখানে মানুষ খেয়েছে, মিষ্টি আলু, এবং 1 কেজি চাল 2-3 কেজি মিষ্টি আলু এই এলাকার, এই তো এত অঞ্চলে মানুষ খেয়েছে। এই অভাবী মানুষকে বাঁচাবার জন্য আমি এমপি হওয়ার পরে প্রথম দায়িত্ব নিয়েছি
যে এইখানে মাটি দোতলা হবে না, তিনতলা হবে না, কিন্তু মানুষ বাড়বে, মানুষ প্রতিদিনই বাড়বে। মানুষ বাড়ার পরে বাড়তি মানুষের খাদ্য এবং বর্তমান মানুষের খাদ্য মিটাবো কোথা থেকে? এই জন্য আমি গরু বান্ধা বন্ধ করে দিয়ে, গরু বান্ধা খোলা ছিল বা বেঁধেছি, বেঁধে তারপর করেছি মাঠে ফসল 3টে ফলানো যায় কিনে তার চেষ্টা করেছি। 3টে ফসল ফলাবার কার্যক্রম হিসেবে প্রথম কাজ করেছি, আপনার জানাবার জন্য বলি, খেসারি ডাল। খেসারি ডাল ভালো না, কিন্তু তারপরে খেসারি ডাল চাষ করেছি। 12 কোটি টাকার খেসারি ডাল বিক্রি করেছি আমি লাস্ট যে বছর শেষ করি সেই বছর। তারপর আর খেসারি ডাল উৎপাদন করতে আমি আর উৎসাহ দিইনি তাদের। এবং 12 কোটি টাকার খেসারি, 12 কোটি টাকার 5 মানুষ হয়েছে, এটা আমি তারপর প্রোগ্রাম হাতে নিয়েছি 3টে ফসল ফলানো যায় কিনা। আলহামদুলিল্লাহ 5 মাটিতে এখন 3টে ফসল ফলানো, 3টে ফসলই ফলানো। এই 3টে ফসলের পিছনে আমি 24টা খালে বাদ দিয়েছি এবং ভিতরের সকল খাল এক্সকেভেট করেছি, আমি কাটছি। যেখানে যেখানে পানির স্বল্পতা আছে, সমস্যা আছে, সেখানে সমাধান করেছি। বলেশ্বর নদী থেকে লবণ পানি আসে, বিষখালী নদী থেকে মিষ্টি পানি যায়। বলেশ্বর নদীর সকল রাস্তা মানে খাল সিলটা করে দিয়ে আমি বিষখালী নদীর পানি ওখানে পর্যন্ত নেওয়ার চেষ্টা করেছি, বৃষ্টি পানি সংরক্ষণের চেষ্টা করেছি। মানুষ এটা মূল্যই দেয় না। যেমন মূল্য দেয় না এই যে রমজান মাস, আপনারা দেখলেন না? রমজান মাস দেখছেন? এই কথা বলেন না তো, রমজান মাস দেখছেন? আমার বয়স, আমি এই আর 2 দিন পরে 72 বছরে পা দেবো, আর মাত্র 2 দিন, 23 তারিখে আমার জন্মদিন। আমি 72 বছর জীবনে আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি রমজান মাস আসছে আর জিনিসের দাম বাড়ে নাই। এই প্রথম রমজান মাস আসার পরে জিনিসের দাম বাড়ে নাই। বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলেন এটা সঠিক বলছি? আপনারা সবাই করেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে হয়েছে, কিন্তু কাজটা করেছেন তারেক রহমান সাহেব। এই প্রথমবারের মতন বাংলাদেশে ঈদযাত্রীরা সব বাড়িতে এসছেন, কোনো হ্যাসেল ছাড়া এবং কোনো কষ্ট ছাড়া বাড়িতে এসছেন। আসেন নাই? ইনশাআল্লাহ তারা ফিরেও যাবেন ভালোভাবে। এই কাজটা তাই সে করেছেন। চাঁদাবাজিটা বন্ধ করেছেন হাইওয়েতে, তিনি করেছেন। এই যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন নখের কালি শুকোবার আগে। আমার এলাকার মানুষেরা বলছে, আমি শুনছি যে বলছে এটা ফলস কার্ড, এটা ভুয়া কার্ড। 14 টাকা সের, 10 টাকা সের চাল খাওয়াবে, সেই চাল খাওয়াতে পারে নাই। সেই লোকেরা সেইখানে চাল খাওয়াতে সম্ভব হয় নাই গভর্নমেন্টের পক্ষে। এখন কি করে সম্ভব হবে এতগুলো হাজার হাজার টাকা গভর্নমেন্টের জন্য খরচ করতে? মানে এই যে ফ্যামিলি কার্ড করার জন্য তাদের জন্য একটা উত্তর, সেটা হলো 32 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে শেখ হাসিনা নিয়ে গেছে। কয় টাকা? 7টা বাজেট হইতো বাংলাদেশের, 7টা বাজেটের পরিমাণ টাকা বাংলাদেশকে লুটপাট হয়েছে। 7টা বাজেটের টাকা। আমাদের সরকার তো লুটপাট করবে না, কাজে এরকম ফ্যামিলি কার্ড কেন, আরো অনেক কিছু আমরা করবো ইনশাল্লাহ, দেখবেন তাই বাস্তব। কারণ যেহেতু চুরি করবে না, প্রচুর টাকা আমরা টাকা দিয়ে করবো, এত টাকা আমরা দেবো, এত টাকা আমাদের জোগাড় হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনারা ট্যাক্স দেবেন, খাজনা দেবেন, সেই টাকা সঞ্চিত হবে ইনশাআল্লাহ। তারেক রহমানের হাত দিয়া বাংলাদেশের প্রত্যেকটা পরতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কিছুতে উন্নয়ন হবে ইনশাআল্লাহ। ফ্যামিলি কার্ড আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি, সেটা ফলস নয়, সেটা সঠিক এবং বাস্তব। বাস্তবে আপনারা চর্মচক্ষু দিয়ে দেখবেন এবং অনেকে টাকা পাচ্ছেন। পর্যায়ক্রমে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশে এটা ছড়িয়ে দেব। আমরা তারেক সাহেব বলেছেন আমরা খাল কাটা কর্মসূচি করবো, 20,000 কিলোমিটার খাল কাটা কর্মসূচি উনি উদ্বোধন করেছেন কয়েকদিন। আর তারই ফলশ্রুতিতে আমি এখান থেকে উদ্বোধন শুরু করেছি। আজকে আপনারা সবাই একবার করতালি দিয়ে তারেক রহমান সাহেবকে আমরা অনুমোদন করি। তিনি বলেছেন ইমাম মুয়াজ্জিনদের টাকা দেবেন। বাংলাদেশের স্বাধীনতার পর কোনো ইমাম মুয়াজ্জিনদের সরকারি তরফ থেকে কখনো কোনো টাকা দেওয়া হয়নি। এই প্রথম ইমাম মুয়াজ্জিম, মন্দির, তারপরে গির্জা, প্যাগোডা, এই প্রত্যেক সেবায়িত এবং পুরোহিতদের টাকা দেওয়া হচ্ছে। আমরা প্রায় 9,000 ইমাম মুয়াজ্জিম এবং খতিবদের টাকা দিয়েছি, কয়েকদিন আগে উদ্বোধন করেছি। এবং সেবায়িত, পুরোহিত ইত্যাদি 1,500, 2,000 ইত্যাদি করে তার একটা ফিগার, স্পেসিফিক ফিগার আপনার নিয়ে সেটা আমরা অলরেডি শুরু করেছি। ইনশাল্লাহ পর্যায়ক্রমে সারা বাংলাদেশের মানুষ পাবে। একজন খতিব, সমাজে খতিবরা, ইমামরা, মুয়াজ্জিমরা নিগৃহীত এবং তাদের সম্মান পায় না। সম্মান দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন একজন ইমাম বা অথবা মুয়াজ্জিম অথবা একজন খতিব এই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই কমিটিতে সম্পৃক্ত থাকবেন। হিসেবে আপনি সেই চিঠি পেয়েছেন? পেয়েছেন। একজন থাকবেন। শুধু তাই নয়, উপজেলায় থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। আইন শৃঙ্খলা কমিটিতে আপনারা থাকবেন। রাষ্ট্রীয়ভাবেও তাদের সম্মানিত করা হবে, রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হবে। 21শে ফেব্রুয়ারি আমরা অনুষ্ঠান করবো, রাষ্ট্রীয় অনুষ্ঠান। আপনারা দেখবেন আমরা 26শে মার্চ করবো, আপনারা দেখবেন এইসব অনুষ্ঠান, 16ই ডিসেম্বর, এইসব অনুষ্ঠানে ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে আপনাদের ইমাম, খতিব, মুয়াজ্জিমরা মানে সম্মানিত হবে এবং দাওয়াত করবো আমরা।
মানে সবার তো দাওয়াত করা যাবে না, সারা বাংলাদেশে দাওয়াত করা সম্ভব না। আপনাদের তরফ থেকে আপনাদের প্রতিনিধি একজন থাকবেন। ধরুন বাইতুল মোকাররমের খতিব কি আমরা মনে করি আপনাদের প্রতিনিধি, মনে করি তিনি মানে একটা মন্ত্রী, স্টেট মিনিস্টার পদমর্যাদার দায়িত্বপ্রাপ্ত, আমরা হয়তো ধর ওনাকে দাওয়াত করলাম এইরকম। বা ইন্ডিতে আপনাদের নেতা যারা আছেন, ইসলামিক স্কলার যারা আছেন, তাদের আমরা সম্মানিত করব। তারেক সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন এটা জনগণের পার্লামেন্ট। তারই আপনারা দেখবেন 29 তারিখে ইনশাআল্লাহ আমরা যে বলবো 52টা এখানে 51টা নোট করা আছে। 10,000 টাকার কৃষি লোন আমাদের ফজলুল হক মাস্টার সাহেব, উনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এই বগুড়া জেলা বিএনপি, তিনি বলেছেন 10,000 টাকা কৃষি লোন এই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে, ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে ফার্স্ট এজেন্ট হিসেবে 10,000 টাকার কৃষি লোনের ঋণ সহ মৌকুব করেছেন এবং বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ এটা উপকৃত। আমরা এখন মতো 3 মাসে সাধারণত পরে আমাদের হাতের কালি কিন্তু এখনো শুকায় না। আপনার কালির দিকে তাকাই দেখেন, এই কাজ করা শুরু করছে। আপনারা কি করেছেন তাদের দিকে একশ্বাসে বলি, তাহলে তারেক সাহেব মানে ট্রাফিক সিগন্যাল ভাঙেন না, ভাঙেন না, ভাঙিয়ে উনি কষ্ট করে যান। উনি সকাল 9টার মধ্যে অফিসে যান, কি জন্য যান না, ডিসি সাহেব 9টার মধ্যে অফিসে আসেন। কারণটা এটা সত্যি না, সকল কর্মকর্তারা তারা 9টার মধ্যে অফিসে আসেন এবং সুশাসনের এটা কিন্তু প্রথম ধাপ। এই কাজ কিন্তু শুরু করেছেন তিনি, এরকম কাজ শুরু করেছেন। অর্থাৎ বিমানবন্দর 3rd টার্মিনাল চালু করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন লটারির মাধ্যমে ভর্তি হবে, ভর্তি এখন লটারির মাধ্যমে মানে পরীক্ষা দিয়ে ভর্তি করতে হবে। আর যে পড়াশোনা জানে না সেই লটারির মধ্যে ভর্তি হলো, ধরেন বিজ্ঞান নিয়েছে, আর যে পড়াশোনা জানে সে হয়তো ভর্তি হইতে পারলো না। উনি বলছেন লেখাপড়া করেই লেখাপড়া করতে। উনি লেখাপড়ার জন্য ওই শিক্ষামন্ত্রীকে অনেক নির্দেশনা দিয়েছেন, কারিকুলাম চেঞ্জ করার জন্য নির্দেশ দিয়েছেন, ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। অনেক নির্দেশনা দিয়েছেন যার কাজ শুরু হয়েছে, কিন্তু তার ফল পেতে আপনাদের একটা সময় লাগবে। আপনারা যদি মনে করেন সরকার আমার 25 কেজি চাউল দিল না কেন, এটার জন্য আমি সরকারের ভোট দেবো না, এই কাজ আর করে না। আমাদের দেশের মানুষ নেগেটিভ অ্যাটিটিউডে বিশ্বাস করে, পজিটিভ অ্যাটিটিউডের কথা শুনতে চায় না, শুনতে ভালো লাগে না। নেগেটিভ কথা বললে খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগছে কি আমি যে কথা নেগেটিভ বলবো আপনাদের খুব ভালো লাগবে, আমি বলতে পারি, আমি বলবো না পজিটিভ কথা। আমি একটা বিষয় একবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করতে, আমাকে বলেন যে পিছনের কথা বাদ দিয়ে সামনে কি আছে বলেন। আমাকে বলছে হি ইজ থিঙ্কিং ফরওয়ার্ড, হি ইজ লুকিং অ্যাহেড, সামনে দেখার চেষ্টা করছেন। সামনে আপনাদের কি হবে, আমাদের পিছন উই হ্যাভ পাস্ট, অলরেডি পাস্ট। আমরা যদি ড্রিম করি তাহলে আমরা পিছন নিয়ে থাকবো, তাতে আমাদের স্বপ্ন। উনি সেই স্বপ্ন দেখেছেন, আমাদের একজন স্বপ্নবাজ মানুষ। আমাদের শেখ মুজিবুর স্বপ্ন দেখছে, বলছেন আমাদের স্বপ্ন, কিন্তু তারেক রহমান স্বপ্নবাজ মানুষ। তিনি একজন মনীষীর কথা বলি, যে স্বপ্ন তুমি ঘুমিয়ে দেখো সেটা কিন্তু স্বপ্ন নয়। যে স্বপ্ন দেখার জন্য তুমি বিনিদ্র রজনী কাটাও, রাতের পর রাত জেগে থাকো, সেটি তোমার জীবনের স্বপ্ন। তাই আপনাদের গরিব মানুষ, মোটে মজুর, কামার, কুমার, তাঁতি, কর্মকার, স্বর্ণকার, জেলে, সকল সম্প্রদায়ের মানুষ কেমন করে স্বাবলম্বী হবে, কী করে ভালো থাকবে, কেমন করে বেঁচে থাকবে, তারই কার্যক্রমের কাজে উনি দিনরাত ব্যাপৃত এবং সেই কাজ তিনি বাস্তবায়ন শুরু করেছেন সব ক্ষেত্রে, সব জায়গায়, প্রত্যেকটা মন্ত্রণালয় ওয়াইজ। ইনশাআল্লাহ কখনো আমার সুযোগ হলে আমি বক্তৃতা দেবো। আমাদের এমপি সাহেব 29 তারিখ থেকে বক্তৃতা দেবেন, আমি নোট করছি, আমি নোটটা তাদের কাছে দেবো, যে তাদের দ্বারা বক্তব্য রাখাবো, তারা শুনবেন। আপনার পার্লামেন্ট দেখেন, আমাদের এই পার্লামেন্ট যে জনগণের পার্লামেন্ট, আমরা 25 জনকে দাওয়াত করবো। ভিআইপি গ্যালারিতে বসে দেখবে লুঙ্গি পরে যাবে, হুজুর, ওই অটোরিক্সা চালায়, কুলি, মজুর, আমরা তাদের বসাবো। তাদের পার্লামেন্টে তাদের এমপিরা করে কি তা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এই প্রথম চালু হবে ইনশাআল্লাহ, এবং এটা আমাদের নেতা নির্দেশে। আমরা চাই বাংলাদেশকে স্বাবলম্বী করতে, আমরা চাই বাংলাদেশকে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। আমরা বিশ্বাস করি ইসলামী মূল্যবোধে। আমি ব্যক্তিগতভাবে, তারেক সাহেব ব্যক্তিগতভাবে, কাজে ইসলামী মূল্যবোধ বিশ্বাসের কারণ হিসেবে দেখবেন যেখানে শেখ মুজিবের ছবি ছিল, আপনারা খুব খেয়াল করে দেখবেন সেখানে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ বসছে, বসছে না? একটু বসছে কিনা কথা বলেন না কেন? আপনারা একটু বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে তো কোনো দোষ নাই, স্বভাবে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখবেন এই যে প্রত্যেকটা গেটে এমপি সাহেবরা যেখানে ঢুকবে সেখানে লেখা আছে আল্লাহর উপর, মহান আল্লাহ তাআলার উপর অসীম বিশ্বাস এবং আস্থা। আমি বিশ্বাস, আস্থা এবং বিশ্বাস, সেটা প্রত্যেক জায়গায় লেখা। আমরা বিশ্বাস করে সেখানে ঢুকি পার্লামেন্টে। এগুলো দেখবেন আপনারা। শেখ মুজিবের ছবি নেই, জিয়াউর রহমান সাহেবের ছবি নেই, মরহুম খালেদা জিয়ার ছবি নেই, আল্লাহকে উপরে বসাবার চেষ্টা করেছে। এটাই বিএনপি, এটাই বিএনপি, এটাই বিএনপি। বা বহু মানুষ বহু কথা বলেছে রাজনীতির সময়। রাজনীতি একটা রিটোরিক থাকে, রাজনীতি একটা ছায়ার সাথে যুদ্ধ করে মানুষ, এটা হলো রাজনীতি। বাস্তবতাটা যদি বুঝেন তাহলে দেখবেন এইটাই বাস্তব। আর এইটা করার জন্য আপনারা মনে করেন না যে আপনারা এইখান থেকে অবহেলিত মানুষ।
আপনারা কিন্তু এই সরকারের আমি কিন্তু পার্লামেন্টে বক্তৃতা দিয়েছি আপনাদের আজকে সে কথা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর নাম লিখতে বলে তখন আমি কিন্তু আপনার নামে লিখি, কিন্তু থাকি সাগরের পরে। আপনি যখন রাষ্ট্রপতির নাম লিখতে বলে রাষ্ট্রপতির নাম লিখে, রাজধানী জিজ্ঞেস করে আমি বলি রাজধানী ঢাকা, কিন্তু বরগুনায় যখন টাকা না আসে ভাগ তখন আমরা পাই না, ভাগটা পাই না। সব কিছু আমরা আপনাদের সাথে আছি, টাকার সময় নাই, সব কিছুতে আছি, মারামারিতে পিঠে গঠনগুলি আন্দোলনে সব কিছুতে আপনারা আমাদের পাবেন। টাকা যখন ভাগ করবেন তখন আমাদের নামই ওঠে না খাতায়। মাননীয় প্রধানমন্ত্রী এই নামটা অন্তত করে খাতায় লিখবেন। তা আমি সব বড়গুলো সব লেখাতে পারি না, এই বামনা পাথরকে লেখাবার চেষ্টা করছি। আপনার পাথরে দেখবেন অনেক উন্নয়ন হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি। বরগুনা আমি বিশ্বাস করি আপনাদের নেতা অলিউল্লাহ সাহেব আপনার নেতৃত্বে চেষ্টা করবেন। আমি যুদ্ধ সাধ্য আছে তার সবটাকেই করার চেষ্টা করব। তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় কয়েকটা বলে রাখি আপনাদের স্মরণে রাখার জন্য, সেটা হলো ব্রিজই আমাদের সমস্যার সমাধান না। তবে 2টা ব্রিজ হবে কিনা তার রেভিনিউর কোশ্চেন আছে, আমি যাচাই বেশি করে যদি সম্ভব হয় অবশ্যই করার চেষ্টা করবো। এর মধ্যে কোনো যদি কিন্তু নেই, এটা করার চেষ্টা অবশ্যই করবো। কিন্তু হ্যাঁ বলতেছি আবার কথা শেষ করি, তারপর বললেন যে বাকি রয়েছে কি। আমাকে 2টা ফেরির কথা বলেছেন আমাদের মাননীয় এমপি মহোদয়। 2টা ফেরি দেওয়া সম্ভব হবে না, এটা আগে বললাম। কেন সম্ভব হবে না? কারণ ওইখানে স্রোতের মুখে আর ওই স্রোতের মুখে ফেরি রাখতে পারি না। আমি ফেরি আনছিলাম একবার, সেই ফেরি ভেসে গেছে, সেই ফেরিটা পাইনি। রাতে একদিন স্রোতে সেই ফেরিটাই পাইনি আমরা। পরে আবার ফেরি আনছি, সেই ফেরি শিকল খুলে গেছে, যাওয়ার পরে সেই ফেরি আইনে আমরা তো কখনো এই বাইনচুটকি ফেরিতে লাগাইছি। কাজে এখানে ফেরি দেওয়া সম্ভব হবে কিনা যায় না। তবে কানেক্টেড করার জন্য অন্য কোনো পদ্ধতি যদি বিকল্প থাকে আমি করার চেষ্টা করবো। আমরা চাই কি, আমরা মানুষরা চাই কি সেটা আপনারা শুনে রাখবেন। আমরা মানুষরা চাই আমরা যেন দুবেলা ভাত খেতে পারি, মোটা কাপড় পরতে পারি, আমার সন্তান যেন লেখাপড়া শিখতে পারে, আমি যেন আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পারি, আমার ঘরটা যেন ঠিকমতো সুন্দর হয়। আমি এইসব জিনিস চাই। এগুলো হলো আমার চাওয়া মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদার ক্ষেত্রে যেসব কাজ করণীয় ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় চেষ্টা চালাবো। আমার এই বয়সে এই ক্ষুদ্র সময় যতটুকু পাবো তার চেষ্টা করবো। তার মধ্যে হলো এই টেলিভিশন ভাইরে আপনার কথা শুনেন, তার মধ্যে যেটা প্রায়োরিটি দেবো আমরা গোল্ড মাইনের মধ্যে বসে আছি, আমরা স্বর্ণের খনির মধ্যে বসে আছি, আমরা জানি না স্বর্ণের খনি এইখানে সাগর, বঙ্গোপসাগর, আর এই পাশে নদী, এই পাশে নদী, এই পাশে নদী, এরকম পানি বেষ্টিত একটা জায়গা বাংলাদেশে আর নাই। এইটি বরগুনা একমাত্র। আমরা এটা যদি সবটাকে ইকোনমিক জোন করতে পারি, আমরা শুধু বরগুনার মানুষ না, আমরা পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর সব জায়গার মানুষকে এখানে কাজে লাগাইতে পারবো ইনশাল্লাহ। ওই সব মানুষ আসবে ইনশাল্লাহ যদি বাসে আপনাদের বাড়িতে কাজ করার জন্য। আপনাদের সকল সন্তানরা চাকরির জন্য করেন, চাকরির জন্য করতে পারে না, হাজার হাজার ব্যবসা নিয়ে তারা আসবে। আমার কাছে একদিন আসছে একটা ছেলে যে স্যার আমার একটা প্রবলেম হয়েছে বেতাগিতে, এবার একেবারে গাজীপুরে। আমি কী সমস্যা? স্যার আমার একটা জমি কিনছি, ওখানে আমি যাইতে পারি না। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি এসপিকে বলে দেবো। আমি অনেক আগের কথা বলছি, আমি এসপিকে বলে দিয়েছি, বলে দেবো। তার আগে জিজ্ঞেস করছি তোমার জমি কতটুকু? 7 বিঘে। আমি 7 বিঘে জমি, ওখানে তো 5 কাঠা জমি কিনে দেয় না, 7 বিঘে জমি কিনবে কেন? আমি তো জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? বাড়ি আমার বাড়ির কাছাকাছি, নাস্তার বাড়ি। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম। তো কী করো? স্যার আমি গার্মেন্টসে যে শেফরা যে গার্মেন্টস পরে, মানে যারা রান্না বান্না করে সেই শেফের গার্মেন্টস এক্সপোর্ট করি। তাহলে 7 বিঘে জমি কিনছো এখানে, তুমি সব কিনছো? স্যার সব জমি কিনছি। 7 বিঘে জমি কিনছে, সেই ছেলেটার বয়স ধরেন 28 থেকে 30 হবে। শেফের গার্মেন্টস এক্সপোর্ট করে সেই ছেলেটা 7 বিঘে জমি কিনছে গাজীপুরে। নাম ভুলে গেছি, আমি থেকে সেলেক্ট করি। আমার এরকম সন্তান তৈরি হবে, এই সকল সন্তানই এলাকার আমরা সরকার মনে করি তাদের সন্তান। এবং মানুষ এইভাবে তৈরি করতে চায় দক্ষ মানুষ, যারা তৈরি হবে এবং দেশের জন্য কাজ করবে এবং দেশ থেকে বিদেশে গিয়েও তারা এই অর্থনীতির জোয়ার দেবে। আপনারা জানেন গত 15 দিনে বাংলাদেশে $2 বিলিয়ন রেমিটেন্স এই বিদেশি লোকেরা পাঠাইছে। আমরা সেই সব দক্ষ মানুষ পাঠাতে চাই। কাজে আমরা করতে চাই এইখানে এই সন্তানদের ওই মানুষ বানাতে চাই যে মানুষ দক্ষ এই দেশের কাজে লাগবে এবং বিদেশের অর্থনীতিতে তারা হাত দেওয়ার সুযোগ পাবে এবং বাংলাদেশের অর্থনীতি তৈরি করবে। আপনাদের শুধু একটা কথা বলবো, আপনার এই রোদের মধ্যে কথা বলা যায়? এই রোদ ছাড়া আরেকদিন বক্তৃতা দেবো, আজকে অল্প একটু বলি। জাপানের নাম আপনারা শুনছেন না? জার্মানির নাম শুনছেন? জাপান একটা কান্ট্রি, সেটা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, তার 20% জমি ব্যবহার করতে পারে, 80% জমি পাহাড় পর্বত বরফ পরে নানান তারের অসুবিধা। কিন্তু মানুষ 9 কোটি সমান। এই 9 কোটি মানুষের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে
বোমা পড়েছিল সেই হিরোশিমা নাগাসাকিতে, সেই বোমার নাম হলো অ্যাটম বোমা। সেই অ্যাটম বোমা সেখানে পড়ার পর মানুষ মারার পরে সেই দেশটাই পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি এই কয়েক জায়গা পর্যন্ত ছিল। কী করে হলো? তারা এক্সপোর্ট করে টাকা নিয়ে আসছে বাড়িতে। আপনার টাকা আমার টাকা ভাগাভাগি করলে পার কেজি ইনকাম সমানই থাকবে। টাকা বাইরে থেকে না আনা পর্যন্ত আমাদের পার কেজি ইনকাম বাড়বে না এবং আমাদের সম্পদ বাড়বে না। সম্পদ বাড়াবার জন্য যে কাজ করা দরকার সেই কাজে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেব হাত দিয়েছেন। আমরা এই দেশের মানুষকে মানুষ বানাবো। সিঙ্গাপুর একটা দেশ, ছোট্ট একটা দেশ, তার কিছু মানুষ আছে তাদের কোনো জমি নেই, কোনো মিনারেল রিসোর্স নাই। গাছের গোড়ায় এক জগ পানি দিতে হইলে গাছের গোড়ায়, সেই গাছের গোড়ার পানি হয় বৃষ্টি, নাহলে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করতে হয়। আর নাইজেরিয়া একটা দেশ 11 লক্ষ বর্গ কিলোমিটার, সেই দেশের তেলের উপরে ভাসে, খনির উপরে ভাসে। সেই দেশের মানুষ, এই নাইজেরিয়ার মানুষ খড়গুলো ধরে খায়, ইলঙ্গ থাকে, মানবিতর জীবনযাপন করে। আর সিঙ্গাপুরের মানুষ এই বছর বর্তমান বছরে হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম সিঙ্গাপুরের মানুষের, যেখানে কিচ্ছু নেই, শুধু মানুষগুলো মানুষ হয়েছে। আমাদের সরকারের অত্যন্ত প্রবল প্রচেষ্টা মানুষগুলোকে মানুষ বানানো, এবং সেটা ইনশাল্লাহ আমরা করবো। আজকে এই খালকাটা কর্মসূচি, যে এই খালকাটা কর্মসূচি আমরা করবো 20,000 কিলোমিটার খাল কাটবো। আমাদের নেতার প্রোগ্রাম আছে 25 কোটি গাছ লাগাবো, এই মে মাস থেকে শুরু হবে। এই আমি গাছ লাগাইছি, উনিও গাছ লাগায়, কিন্তু এই গাছ না, আমরা মে মাস থেকে রিয়াল সময় যখন আমরা গাছ লাগাবার সময় সেখান থেকে শুরু হবে। আপনি দেখবেন 25 কোটি যদি আমরা গাছ লাগাই, আমরা সেটা প্রতিদিন গাছ কাটি, কিন্তু মনে করে প্রাণ হিসেব করে দেখবেন কেউ গাছ লাগাই না। লাগাই কয়টা খেয়াল করে দেখবেন, গাছ লাগাই না। আমরা গাছ লাগানো অভ্যাস করবো। 25 কোটি গাছে আমাদের জলবায়ু পরিবর্তন হবে, এবং জলবায়ু পরিবর্তন হলে আমরা যে আমাদের ইকোলজি যে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, সেই ইকোলজিতে আমরা ফিরে আসতে পারবো। আমাদের মরুভূমি হচ্ছে উত্তরবঙ্গ, আমরা সেটা ভালো করতে পারবো, আমরা নিজেরা বাঁচতে পারবো। গাছ অক্সিজেন দেয়, আমরা যে শ্বাস করি কার্বন ডাইঅক্সাইড দেয়, গাড়ি থেকে ইমিটেট করে, নানান কিছু থেকে, কলকারখানা থেকে, এই ইটের চুল্লি থেকে, নানান কিছু থেকে এমিটেট, সেই এমিশন যায় কোথায়? গাছ খায়। গাছ খেয়ে গাছ আমাদের অক্সিজেন দেয়, যা আমরা বাইরে থাকি, আমরা দীর্ঘজীবী পাবো। ইনশাল্লাহ এইসব কাজে আমরা সবাই সহযোগিতা করবো। আমরা সেই জন্য সকলকে, সরকারের সকল ভালো কাজে সহযোগিতা প্রত্যাশা করি আপনাদের সকলের কাছে। আমরা আশা করতে পারি না? এবার হাতে একটু সমর্থন করেন সরকারের কাজে সমর্থন। ইনশাআল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ দিই। আর আজকের এই খালকাটা কর্মসূচি ইনশাআল্লাহ এইখান থেকে শুভ উদ্বোধন এই বরগুনা থেকে করবো। তারপর পর্যায়ক্রমে আমাদের এক্সচেঞ্জ সাহেব দুইটা কথা বলছেন, খাল যদি বাংলাদেশ হিসেব করে সবচেয়ে বেশি খাল আমার ধারণা করি যে আমার এলাকায়, এর কোনো খালি বাকি থাকবে না আমি যদি সুস্থ থাকি, এর কোনো খালি কাটা বাকি থাকবে না, সবটাই কাটবে ইনশাআল্লাহ। আপনি শুধু প্রজেক্ট তৈরি করে দেন আমাকে, প্রয়োজন হলে এক্সট্রা মানে মানে সাপ্লিমেন্টারি প্রজেক্ট তৈরি করে আমি ওই বরগুনা বামনা, মানে বরগুনা জেলার তালতলি, আমতলি, বরগুনা, পাথরঘাটা, বামনা, বেতাগি, আপনি যে পরিমাণ খাল দেবেন ইনশাআল্লাহ আমি সকল পরিমাণ খাল এখানে কাটার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি এটা চাই, কারণ খাল না কাটলে খুব অসুবিধা, জলাবদ্ধতায় খাল না কাটায় অসুবিধা কি? দেখেন আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে, ছোট্ট ছোট অভিজ্ঞতা শেয়ার করি। আর রোদে বসে আছে, আপনাদের খারাপ লাগে আমি জানি। আমি একবার একটা খাল কেটে দিলাম, বাঁধ কেটে দিয়েছি। এইখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আপনাদের জানিয়েছিলেন, ওনাকে নিয়ে বসি। একদিন শীতের সকালবেলা বলছি বাঁধটা কাটেন, উনি বাঁধ কাটে না, তা আমি বাঁধ কাটে না, তারপর আমি নিজে কোদাল দিয়ে কাটছি। নিজে কোদাল দিয়ে কাটার পরে আমি ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব মামলা দিলেন। তখন আসাদুল্লাহ সাহেব উনি হলেন সচিব, মামলা দিলেন। আমি 1 নম্বর আসামি। আমি খাল কাটছি, খাল কোদাল দিয়ে কোপ দিচ্ছি, এই পরে কথা নেই, এই মানুষ রোদে বসতে পারে না, তার মধ্যে এরকম ভুয়া বক্তৃতা দিতেছি, এটা পোষায়? এরপর আপনি কথা বলতেছেন। এই যে কি ছিল এই আসাদুল্লাহ সাহেব তখন সচিব ছিলেন, না আমি হলাম 1 নম্বর আসামি। 72 জনকে আসামি দিয়েছে, খাল কাটিয়ে দিছি, খাল কাটিয়ে ওপেন করে, এবং খাল ওইটা বন্ধ ছিল। তো আমি ওনাকে অনেকবার বলছি, আর এর অনেক অভিজ্ঞতা আছে, আপনাকে আর 2-1টা অভিজ্ঞতার কথা বলা উচিত, কিন্তু বলবো না। খাল কাটার পর আমি আসামি, আমি তখন টাইপ রাইটার নাই, এই কম্পিউটারে লেখা আসে না, আমি 7 পাতার একটা চিঠি লিখলাম হাত দিয়ে। তখন লম্বা প্যাড ছিল পার্লামেন্টের, আমি লিখলাম। আমি আসাম ভাই বললাম, আসাম ভাই আমাকে 15 মিনিট সময় দেবেন। তো বলছে ভাই 15 মিনিট সময় যদি, তখন অফিস ছিল 2টা পর্যন্ত। আমি বললাম যে 15 মিনিট সময় দিলে তুমি আমাকে তুমি বলতেন, আমার বড় ভাই। আমি বলছি তুমি তাহলে আসো, তোমার লাঞ্চের ঠিক আগে আসবো। আমি যে লাঞ্চের আসে আমি খাইয়ে আসবো না খাইয়ে আসবো, এটা তার জিজ্ঞেস করো না, তুমি না খাইয়ে আসো, আমি খাওয়ার ব্যবস্থা করবো। তা খাইলাম, 2জন খাইয়া। আমি বললাম আপনার কোনো বক্তব্য নাই, আপনি খালি চিঠিটা পড়বেন। তা চিঠিটার মধ্যে আমি যে লিখছি সেটা একটু পরে বলি। চিঠি উনি পড়লেন, আগে কোনো আমার হাতের লেখাই পড়লেন, 7 পাতারই পড়লেন। 7 পাতার পড়ার বললে তোমার আর কোনো খাল কাটতে হবে? কাটতে হবে না। আর বললো যে তারপর উনি
ওনার সচিবরা টেলিফোন করলেন, বললেন যে উনি যে আসামি মামলা আজকে প্রত্যাহার করতেন, সে মামলা প্রত্যাহার হলো। আর কি করতে হবে ওয়াটার বোর্ডের, সেই ওয়াটার বোর্ডের অনেক কাজ করছে। তারপর অনেক কাজের মধ্যে একটা একটা ঝামেলার কাজ ছিল, সেটা আপনাদের বলা উচিত হবে না। সেটা একসময় আসছিলেন আমাদের এখানে খালে, এমব্যাঙ্কমেন্ট আছে একটা খাল, ছোট্ট একটা খাল, খালই নেই। আমি যখন এমপি হই না সেরকম সময়ের কথা, এমপি হওয়ার পরে এটাকে রোধ করেছি। খালটা চিকন, তার মধ্যে এমব্যাঙ্কমেন্ট দেবে বিশাল 21 ফুটের খাল, 10 ফিট চড়ো না, দুই পাশে 21 ফিট। ওইসব জায়গায় সব বিরাট বিরাট গাছ, 40 ফিট 50 ফিট নারকেল গাছ, সুপারি গাছ। সেই লোকেরা সব আমার কাছে গিয়ে, স্যার এই খাল কোন, হলদা নদী, নাম বললাম আপনি, হলদা নদী দেখবেন, হলদা নদী কাগজে আছে, হলদা নদী কিসের নদী, খালও নাই, বের হয়ে গেছে, খালও নাই, ওটা রিয়েলি কোনো খালও নেই। সেখানে বিরাট মানুষের ঘর উঠেছে, টিনের ঘরটা উঠেছে, সেখানে থাকে। কয় স্যার এখন এই ম্যাংম্যাং করার কারণে এই দুই পাশে প্রায় 200 ফিট এরকম মাটি চলে যাবে, বিরাট অসুবিধা। সেই আন্দোলনের ফসল কিন্তু আমি পেয়েছি, তারপর সেটা বন্ধ করছি। এইটুকু বলে রাখলাম এই কারণে যে এইরকম পরিস্থিতি যদি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা যদি অসুবিধা সৃষ্টি করে তেমন করতে পারে, ভালো চাইলে ভালো করতে। আমি মনে করি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ভালো, তিনি ভালো চাইবেন এবং তার উদ্যোগ আছে। আমি কথা বলে দেখছি তার উদ্যোগ যথেষ্ট, এবং এই এলাকা নিয়ে তাকে ভাবনা আছে। সে যেহেতু ভাবনা আছে, আমি মনে করি আপনাদের সকল কাজে উনি সম্পৃক্ত থাকবেন, এবং বিশেষ করে আমাদের ডেভেলপমেন্ট, আমাদের উন্নয়ন। এই খালের মধ্যে কী ছিল, খালে পানি আটকে বন্ধ হয়ে থাকে, কচুরিপান হয়েছে, মশা ব্যাঙ, মানুষ এলাকায় থাকতে পারে না, গরু পানি খেবে, পানি নেই। অথচ থাকি সাগরের মধ্যে পানি খাওয়ার মতন পানি নেই, থাকি সাগরে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটছে ইনশাল্লাহ ওই আসাদুল্লাহ সাহেবের সহযোগিতায়। আমি ওই এলাকায় যে পরিমাণ কাজ করা দরকার, মানে ওই সিলটেট করছি, মানে বন্ধ করছি ওই বলেশ্বর, আর এই পেজে সব খুলে দিয়া সুলেজ গেট করে একাকার পরিস্থিতি একদম পাথরায়। আজকে 3টে ফসল হয়, বরগুনাতেও 3টে ফসল হবে ইনশাআল্লাহ। তাই সমস্যা যদি বেঁচে থাকে, আর আমি ওলিউল্লাহ সাহেবকে বলবো, উনিও চেষ্টা করবেন, এক্সার সাহেব আছেন, ইনশাআল্লাহ 3টে ফসল করে আপনাদের ঘরে খাবার উঠবার চেষ্টা করবো। মনে রাখেন এটা কিন্তু সরকারের কাজ না, মানে সরকারের, আপনারা দেখবেন সরকার কিছুই করে না, সরকার কিন্তু এই কাজটাই করছে। এইটাই ইম্পর্টেন্ট কাজ আপনাদের সকলের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এইটা। আপনার সন্তান ভালো থাকা, আপনি নিজে ভালো থাকা, নিজের ভবিষ্যৎ সন্তানের জন্য খাবার জোগাড় করা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কাজ। আমরা সকল ইম্পর্টেন্ট কাজের আজকের এই শুভ সূচনা হবে খাল কাটা দিয়ে। এই কোনো খাল যেখানে কাটতে যাবো ইনশাল্লাহ, তার শুভ উদ্বোধন আমি এইখান থেকে ঘোষণা করছি ইনশাল্লাহ। চলুন আমরা সবাই মিলে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি সেই দলের লোক জিন্দাবাদ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি খাল কাটা কর্মসূচি শুরু করেছিলেন, তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই, এবং সেই সাথে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করে আল্লাহ তাকে ভেস্ট করে। আমাদের তারেক রহমান সাহেব দীর্ঘজীবী হন এবং হায়াতে তাই আল্লাহ দান করেন। আল্লাহ হাফেজ।